বাচ্চা হচ্ছে না দেখে সবার ক্রোধ আমার উপর। 10 বছর হয়ে গেল, এখনও মা হতে পারিনি। শ্বশুর শাশুড়ি এমনকি ননদ বাজে বাজে মন্তব্য করতেও ছাড়িনি। এখন নিজের স্বামীও ডিভোর্স দেবে বলছে। সব শুনে দাদি শাশুড়ি আমার সাথে যা করলেন, আমি তো অবাক। কল্পনাও করতে পারিনি এমন কিছু হবে আমার সাথে। আমার নাম নিপা আক্তার। মা বাবা এবং 2 ভাইয়ের আদরের আমি। বাবা আমাকে খুব ভালোবাসে। বাহির থেকে এসে প্রথমে আমার মুখ দেখে, জিজ্ঞেস করলে বলে, তুই আমার মায়ের মতো হয়েছিস। তোকে দেখলে কলিজাটা জুড়িয়ে যায়। বড় ভাইয়া ঢাকায় চাকরি করে, ছোট ভাইয়া কলেজে পড়ে। প্রতিদিন কলেজ থেকে আসার সময় আমার জন্য চকলেট চিপস নিয়ে আসে। মোট কথা সবার আদরের আমি। এবার এসএসসি কমপ্লিট করেছি। ভাইয়ারা বললেন আরও পড়ানোর জন্য, কিন্তু বাবা রাজি ছিলেন না। তিনি বললেন, নিপা বড় হয়েছে, ওকে এখন বিয়ে দেওয়া দরকার। আর কি, শুরু হলো ছেলে দেখা। প্রায় বছর খানেক ধরে ছেলে দেখল, কিন্তু ভাইয়াদের পছন্দ হয় না। শেষমেশ বাবা বলল, তোদের বাহানা আমি বুঝি, বোনকে বিয়ে দিবি না, পড়াবি। দেখ, এই বয়সে মেয়েদের বিয়ে দেওয়া উচিত, তাই তোরা অমত করিস না। ভাইয়ার আর কিছু বলল না। তারপর মাসখানেকের মধ্যে ছেলে পছন্দ করে বিয়ে ঠিক হলো। ছেলের নাম মোহাম্মদ রায়হান ইসলাম, বিদেশে থাকে। ফ্যামিলিতে মা বাবা 2 ভাই 2 বোন। এক বোনের বিয়ে হয়ে গেছে, ছোট বোন ক্লাস 8-এ পড়ে, আর ভাই কলেজে পড়ে। রায়হান সবার বড়। ছেলে হিসেবে ভালো, ভদ্র এবং হ্যান্ডসাম, তবে দেখতে গেও ভূতের মতো লাগে। মনে হয় মূর্খ, পড়াশোনা জানে না, কিন্তু না, এমএ পাশ করেছে। যাকে বলে একদম সাদামাটা, আর একটু লাজুক টাইপের। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আজ আমার বিয়ে, সব আয়োজন করা হয়েছে। 4টার দিকে বর এলো। বিয়ে হতে হতে রাত 8টা বেজে গেছে। তারপর সবাইকে বিদায় জানিয়ে আমাকে নিয়ে আসে। সেদিন রাত বেশি হয়ে গেছে দেখে আমাদের বাসর হলো না, তাই আলাদা রুমে থাকতে হয়েছে। আমার সাথে আমার ননদ ছিল। রাতে ভালো করে ঘুম হলো না। নতুন জায়গা, তাই হয়তো। সকালে ফ্রেশ হয়ে বসে আছি। সারাদিন বসে ঘুমিয়ে আর মেহমানদের সাথে পরিচয় হতেই চলে গেল। রাতে আমাদের বাসর ঘরে দিল। নববধূ সেজে বসে আছি, খুব ঘাবড়ে আছি। কিছুক্ষণ পর রায়হান রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। তারপর আমার সামনে এসে বসে, কিন্তু কিছু বলছে না। এক সময় আমাকে বলল, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। এই বলে খাটের এক পাশে শুয়ে পড়ল। আমি বুঝতে পারছি ওর লজ্জা করছে। আমিও আর কিছু না বলে শুয়ে পড়ি। মাঝরাতে অনুভব করি কেউ আমাকে জড়িয়ে ধরেছে। চোখ খুলে দেখি রায়হান আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ওর মুখ আমার ঘাড়ের ওপর, গরম নিঃশ্বাস পড়ছে। তাতে করে আমার 12টা বেজে যাচ্ছে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও পারছি না। যত চেষ্টা করছি তত আমাকে শক্ত করে জড়িয়ে ধরছে। এরই মাঝে রায়হানের ঘুম ভেঙে গেল। দেখে আমাকে জড়িয়ে ধরে আছে, লজ্জা পেয়ে ছেড়ে দিল। তবে আমার গা ঘেঁষে শুয়ে আছে। আমি কিছু বললাম না, চোখ বন্ধ করে না বোঝার ভান করে শুয়ে আছি। রায়হান মনে করেছে আমি ঘুমিয়ে আছি, এটা ভেবে নিশ্চিন্তে আমাকে জড়িয়ে ধরে। শুধু তা না, আমাকে কিস করছে। এদিকে আমি পরম তৃপ্তিতে উপভোগ করছি। এবার আমি থাকতে না পেরে ওর দিকে ফিরে জড়িয়ে ধরি। রায়হান আর নিজেকে সরিয়ে নিতে পারল না। লজ্জা শরম ভুলে গিয়ে আমাকে বলল, কি ঘুম আসছে না? আমি কিছু না বলে চোখ বন্ধ করে রইলাম। ঘরে ডিমলাইটের আলোতে ঝাপসা হলেও দেখতে পারছে। আমি কিছু বলছি না দেখে আমার কপালে চুমো খেয়ে বলল, বুঝতে পেরেছি, তোমাকে আদর করে ঘুম পাড়াতে হবে। কি তাই তো? এই প্রথম তোমাকে এত কাছে পেয়েছি এবং তোমার পরশ অনুভব করেছি, তাই নিজেকে ধরে রাখতে পারছি না। ইচ্ছে করছে বাকি রাতটুকু তোমাকে ভালোবেসে আদর করে কাটিয়ে দিই, যদি তোমার অনুমতি থাকে। মনে মনে আমার খুব রাগ হচ্ছে। কোনো মেয়ে কি বলে আমার কি চাই সেটা অনুমান করে নিতে হয়। ও কি বুঝতে পারছে না আমারও ইচ্ছে করছে ওকে একান্ত নিজের করে পেতে? আমি তখনও ওর বুকের মাঝে আছি। রায়হান আমাকে জড়িয়ে ধরে কথাগুলো জিজ্ঞেস করছে। আমি কিছু বলছি না দেখে রায়হান আর কিছু না বলে আদর করতে শুরু করে। বাকি রাত আমরা পরম তৃপ্তিতে ভালোবাসায় মগ্ন হয়ে কাটিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠে রায়হান আমার চোখে চোখ মেলাতে খুব লজ্জা পাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে ভুলে অনেক বড় অপরাধ করে ফেলেছে। এভাবে প্রায় লজ্জায় লজ্জায় থাকতো, তবে রাতে আমাকে ঠিকই আদর করত। এখন আগে থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে। এদিকে রায়হানে যাওয়ার সময় হয়ে এসেছে, তাই দুজনের মন খারাপ। এই মাসের 10 তারিখে রায়হান চলে যাবে। রায়হান আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমার মন বুঝতে চাইছে না। কি করে থাকবো ওকে ছাড়া? এই কয়দিনে কেঁদে কেঁদে আমার হাল খারাপ। কিন্তু করার কিছু ছিল না। যারা প্রবাসী তাদের তো যেতেই হবে। দেখতে দেখতে 10 তারিখ চলে এলো। কাল সকালে রায়হান চলে যাবে। আজ রাতটা শুধু আমি ওকে কাছে পাবো। তারপর জানি না কবে আবার তাকে কাছে পাওয়ার নসিব হবে। সব কিছু প্যাকিং হয়ে গেছে। রাতে খাবার শেষ করে সবাই ঘুমোতে চলে গেল। আমি রান্নাঘরে কাজ শেষ করে রুমে গেলাম। রায়হান আগে থেকে আমার জন্য ওয়েট করছিল রুমে। আমি ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিলাম। তারপর রায়হানের কাছে গিয়ে বসলাম।
রায়হানের কাছে বসতেই সে আমাকে টেনে বুকে নিল, শক্ত করে জড়িয়ে ধরেছে। আমিও ওকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ি। রায়হান বলল, এভাবে কাঁদতে নেই, তুমি কান্না করলে আমি কি করে যাব? তোমাকে ছেড়ে থাকতে আমারও যে কষ্ট হবে। আমি বললাম, তোমরা ছেলেরা মন শক্ত করে থাকতে পারো, কিন্তু আমরা পারি না, আমাদের কষ্ট হয়। তুমি জানো, তোমাকে ছাড়া আমার একটি মুহূর্ত কাটে না। এই 2 মাস তুমি আমাকে ছায়ার মতো আগলে রেখেছো, আমাকে ভালোবেসেছো, আমার কেয়ার করেছো, যার কারণে তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতেই পারি না। রায়হান বলল, তুমিও তো আমাকে অনেক ভালোবেসেছো এবং কেয়ার করেছো। আমার প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসে তুমি মিশে গেছো। আজ সারা রাত তোমাকে ঘুমোতে দেব না, এভাবে বুকে রেখে গল্প করব। তবে আজ রাত আমার খুব কষ্ট হবে। আমি বললাম, কেন কষ্ট হবে? রায়হান বলল, তুমি তো জানো তোমাকে এত কাছে পেয়ে আদর না করে থাকতে পারি না, কিন্তু আজ তোমাকে কাছে পেয়েও আদর করতে পারবো না। আমি বললাম, জানি, যারা দূর দেশে যায় তারা যাওয়ার আগের রাতে শারীরিক মিলন করতে পারে না, এটা নাকি ঠিক না? রায়হান বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তাহলে এবার দেখো তোমার রায়হানের কতটা কষ্ট হচ্ছে। এই বলে রায়হান আমার কপালে কিস করলো। রায়হান আমাকে আরও বলল, আমি বাইরে চলে গেলে তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমি আসা পর্যন্ত অপেক্ষা করবে তো? আমি বললাম, মরার আগ পর্যন্ত অপেক্ষা করব, কথা দিলাম। আমাকে একটা কথা দিতে হবে। রায়হান বলল, একটা না, যদি বলো 1000টা কথা দিতে, তাও আমি রাজি। বলো কি কথা? আমি বললাম, বিদেশে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে, ওদের পেয়ে আমাকে ভুলে যাবে না তো? রায়হান হেসে উঠে বলল, যদি ওদেরকে পছন্দ করতাম তাহলে তোমাকে বিয়ে করতাম না। ওদের চেয়ে শতগুণ সুন্দরী তুমি, আমার মনের রানী, আমার পাগলি, আমার সব ভালোবাসা তোমাকে ঘিরে, সেখানে কেউ দখল করতে পারবে না। এভাবে গল্প করে আমরা সারা রাত কাটিয়ে দিলাম। পরের দিন সকালে সবাইকে বিদায় জানিয়ে রায়হান চলে গেল। ওকে বিদায় জানাতে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। ও চলে যাওয়ার পর আমার কিছুই ভালো লাগতো না। প্রায় সময় রাতে বালিশ বুকি নিয়ে কান্না করেছি। রাতে ঘন্টার পর ঘন্টা রায়হান আমার সাথে কথা বলতো, শুধু আমাকে সান্ত্বনা দিত, বলতো, কান্না করো না, সব কিছু ঠিক করে একেবারে চলে আসব, তোমাকে ছেড়ে আমি আর বিদেশে আসব না। এভাবে প্রায় 3 বছর কেটে গেল। রায়হান ভালো বেতনের জব করত। বেতনের থেকে কিছু টাকা বাড়িতে পাঠিয়ে বাকি টাকা ও রেখে দিত। প্রায় 4 বছরের মাথায় রায়হান বাড়িতে চলে আসে। তারপর নিজের একটা বিজনেস করে, আর বিদেশে যায়নি। রায়হান বাড়িতে আসার পর থেকে শুরু হলো বাচ্চা নেওয়ার জন্য তাগিদ দেওয়া। আমার শ্বশুর শাশুড়ি ননাস সবাই, আমরা দুজন ট্রাই করে যাচ্ছি, কিন্তু বাচ্চা হচ্ছে না। প্রায় 6 বছর হতে চলল, আমি মা হতে পারছি না। বিয়ের প্রথমে 2 মাস থেকে রায়হান বিদেশে চলে যায়। তারপর 2 বছর পর একবার আসে 3 মাসের জন্য, তখনও আমি প্রেগনেন্ট হইনি। বাকি 2 বছর পর রায়হান বাড়িতে চলে আসে, তারপরও হচ্ছি না। শুরু হলো শ্বশুর শাশুড়ি ননদ ননাসের কটু কথা। শুধু তা না, আমার নামে রায়হানের কান ভাঙাত। প্রথম প্রথম রায়হান কারো কথায় পাত্তা দিত না, আমাকে খুব ভালোবাসতো, কিন্তু পরে পরে সবার কথা শুনতে শুরু করে। প্রতিদিন যদি একটা মানুষের কানের কাছে একই কথা বলা হয়, তাহলে তো সে পরিবর্তন হবেই, এটাই নিয়ম। রায়হান এখন আগের মতো আমাকে ভালোবাসে না, কথায় কথায় দোষ ধরে। প্রায় 10 বছর হয়ে গেল, আমি মা হতে পারিনি। শাশুড়ি রায়হানকে বলল, অনেক হয়েছে, আর না, এবার তুই বিয়ে কর। ওই মেয়ে বাঞ্জা বলে বাচ্চা হচ্ছে না, তার জন্য তো বংশ এখানে থেমে থাকবে না। তাই আমি বলছি, তুই বিয়ে কর, এই বাড়ির বংশধর চাই। মায়ের কথায় রায়হান রাজি হয়ে গেল। মেয়ে দেখা শুরু হলো। তবে আমাকে ঘরে রেখে রায়হান বিয়ে করবে না। প্রথমে আমাকে ডিভোর্স দেবে, তারপর বিয়ে করবে। এখন ভাবি আমি, কোথায় গেল সেই ওয়াদা? সারা জীবন তোমার সঙ্গ ছাড়ব না, ছায়ার মতো তোমাকে আগলে রাখবো, আরও কত কি। সত্যি, মানুষের পরিবর্তন হতে 1 সেকেন্ড লাগে না। কত সহজে ডিভোর্সের কথা বলে দিল। একবার চিন্তা করেছে, আমাকে ছাড়া যে মেয়ে একটি রাত ঘুমোতে পারে না, তাকে আমি ডিভোর্স দিতে বলছি। সে আমাকে ছাড়া থাকবে কি করে? রাতের পর রাত আমার জন্য না খেয়ে বসে থাকতো। রাতে বাড়ি ফিরলে আমার হাত পা টিপে দিত, কখন কি লাগবে না লাগবে সব কিছুর খেয়াল রাখতো। এই 10 বছরে যেই মেয়ে আমার ভালোবাসা ছাড়া কিছুই দাবি করেনি, সে থাকবে কি করে আমাকে ছাড়া? বাচ্চা জন্ম দেওয়া কারো হাতে থাকে না, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইশারাতে সব হয়। রায়হান এখন আগের মতো আমাকে ভালোবাসে না। মায়ের কথা ধরে আমাকে দিনের পর দিন অবহেলা করে যাচ্ছে। শুধু তা না, গায়ে হাত তুলতেও দুবার ভাবে না। মাঝে মাঝে তো পাশে ঘুমোতেও দেয় না। খেয়েছি না খেয়েছি জিজ্ঞেস করে না। অসহায় লাগছে নিজেকে। আমার পক্ষ নিয়ে কথা বলার মতো এই বাড়িতে কেউ নেই। মাঝে মাঝে একটু সময় পেলে দাদি শাশুড়ির কাছে গিয়ে বসে থাকি। তিনি আমাকে খুব ভালোবাসেন। আমার ব্যাপারে সব শুনে খুব আফসোস করেন। উনিও কি করবেন, ওনাকে কেউ পাত্তা দেয় না, ঘরের এক কোণে পড়ে থাকে। এমনিতে যত্নের ত্রুটি নেই, আমরা সবাই ওনার খেয়াল রাখি খুব ভালোভাবে। একদিন রাতে রায়হান ফোনে কার সাথে কথা বলছে, আমি আড়াল থেকে সব শুনতে পাই।
যত সম্ভব ফোনের অপর প্রান্তে কোনো মেয়ে ছিল, যার সাথে রায়হান খুব রসালোভাবে কথা বলছে। এমনকি ওর মুখে হাসি লেগেই আছে। মাঝে মাঝে ভালোবাসি কথাটা ভেসে আসছে। শুনে নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। পর্দার আড়ালে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। সোজা ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে কোনো ফারাক পড়ল না ওর। সুন্দর আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হেসে কথা বলছে। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। রায়হান দেখেও না দেখার ভান করে কথা বলে যাচ্ছে। আমি আর পারলাম না সহ করতে। ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফেলে দিলাম। আমার এহেন আচরণে রায়হান খুব রেগে গেল। ওর রাগ আক্রোশ আমার উপরে ঝরে পড়ল। ইচ্ছে মতো আমাকে মারলো। তারপর হাঁফিয়ে গিয়ে রুমে চলে গেল ঘুমোতে। আমি সেখানে ওভাবেই পড়ে রইলাম। পরের দিন আমার দাদি শাশুড়ি জানতে পেরে খুব বকা দিল সবাইকে। আমাকে ইশারাতে বলল, রাতে আমার ঘরে আয়, তবে সবাই ঘুমিয়ে যাওয়ার পর। কেউ যেন টেন না পায়, এই বলে তিনি নিজের রুমে চলে গেলেন। শরীর ব্যথা নিয়েও সারা বাড়ি কাজ করতে হয়েছে আমাকে। রায়হান সব দেখেও দেখছে না, এমন মোট দেখাচ্ছে ও কিছুই করেনি। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি দাদি শাশুড়ির ঘরে গেলাম। তিনি দরজা খোলা রেখেছিলেন আমার জন্য। আমি গেলে তিনি আমাকে কিছু কাজ দিলেন গোপনে করার জন্য, আর বললেন ৩ মঙ্গলবার ফজরের আজানের পর আমার কাছে আসবি আর রায়হানের সাথে ভালো ব্যবহার করবি, যাতে করে রায়হান তোর সাথে সঙ্গম করে। আমি ঠিক আছে বলে চলে আসলাম। তারপর থেকে দাদি শাশুড়ি যা বলল আমি সেভাবেই চললাম। দাদি শাশুড়ির কথা মতো ৩ মঙ্গলবার গেলাম। তিনি আমাকে পুকুরে নেমে গলা পর্যন্ত পানিতে গিয়ে দাঁড়াতে বললেন। তারপর এক টুকরো কলা খেতে বললেন সেখানে দাঁড়িয়ে। কলার ভেতরে যত সম্ভব মেডিসিন ছিল। আমাকে বললেন, খবরদার খুলে দেখার চেষ্টা করবি না, তাহলে কিন্তু ফল পাবি না। এখন সেটা খেয়ে ৩ ডুব দিয়ে চলে আয়। এভাবে ৩ মঙ্গলবার করলাম। রায়হানের সাথে শুধু একবার সঙ্গমে লিপ্ত হতে পেরেছি। দাদি শাশুড়ির সব নিয়ম মেনে চলেছি। ১ মাস যেতে না যেতে আমি প্রেগনেন্ট হলাম। আমার শরীর দুর্বল, তাই ডাক্তার ডাকা হয়েছিল। চেক আপে ধরা পড়ে আমি প্রেগনেন্ট। কথাটা শুনে প্রথমে আমি আমার দাদি শাশুড়ির দিকে তাকাই। তিনি চোখের ইশারায় চুপ থাকতে বললেন। আমি মা হচ্ছি শুনে সবাই খুশি। আমার শ্বশুর শাশুড়ি ননদ ননাস, এমনকি আমার স্বামীও খুশি। বিয়ে করানোর আর করার ভূত সবার মাথা থেকে চলে গেছে। আমাকে নিয়ে সবার আনন্দের আর শেষ নেই। তবে আমি খুশি না। কি করে খুশি হই বলুন? বাচ্চা হচ্ছে না দেখে যারা আমাকে দিনের পর দিন অত্যাচার করেছে, কথায় কথায় বাঞ্জা বলে নিন্দা করেছে, সবার দুঃখ সার হয় যদি স্বামী ঠিক থাকে। কিন্তু আমার স্বামী, সেও তো সবার কথা ধরে আমাকে কম দুঃখ দেয়নি। কি করে ভুলে যাই সব? প্রেগনেন্ট হয়েছি দেখে চাকরানি থেকে রানী বানিয়ে দিয়েছি। কি অদ্ভুত! মানুষের মন মানসিকতা কত ছোট। আমাকে কোনো কাজ করতে দেয় না। কিছু খেতে মন চাইলে মুখ দিয়ে বের করতে দেরি, সামনে নিয়ে আসতে দেরি হয় না। আমার স্বামী নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইছে, কিন্তু আমি ক্ষমা করিনি। তার প্রতিটা আঘাত আমার কলিজাটা ক্ষতবিক্ষত করে দিয়েছে। প্রতিটা মার প্রতিটা কথা কলিজায় গেঁথে আছে। প্রেগনেন্ট হওয়ার পর থেকে রায়হানের সাথে এক বিছানায় থাকি না, আলাদা থাকি। রায়হান অনেক কাকুতি মিনতি করলো একসাথে থাকার জন্য। আমি থাকিনি। কেন থাকবো? মা হতে পারছি না দেখে সে আমাকে রাতের পর রাত দাঁড় করিয়ে রেখেছিল। আমার খুব কষ্ট হয়েছিল। সারা রাত ঠান্ডার ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেতে হয়েছে। আর আমার সামনে রায়হান নাক ডেকে ঘুমাচ্ছে। এখন আমি ৬ মাসের প্রেগনেন্ট। রায়হান আমার রাগ ভাঙানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমি কোনোভাবে ওকে চান্স দিচ্ছি না। তাই সে দাদির শরণাপন্ন হলো। দাদিকে বলল, দাদি তুমি কিছু একটা করো। আমি জানি আমার অন্যায় হয়েছে। মা বোনের কথা ধরে ওর উপর অত্যাচার করেছে। আমি ওর কাছে ক্ষমা চেয়েছি দাদি, কিন্তু কোনোভাবে আমাকে ক্ষমা করতে চাইছে না। আমি জানি তুমি যদি ওকে বলো ও সব কিছু মেনে নেবে। প্লিজ দাদি, দয়া করে ওকে একটু বোঝাও। আমি যে আর পারছি না। দাদি বলল, ঠিক আছে আমি দেখছি। সেদিন রাতে দাদি আমাকে বলল, দেখ বোন, একটু একটু ঝামেলা সব পরিবারে হয়, তাই বলে এতদিন রাগ ধরে রাখতে নেই। মানছি রায়হান তোর সাথে যা করেছে অন্যায় করেছে, কিন্তু ও তো তোর স্বামী। স্বামীকে এভাবে কষ্ট দেওয়া ঠিক না। তাই বলছি সব ভুলে আবার নতুন করে শুরু কর। আমি দাদিকে ঠিক আছে বলে চলে এলাম। রায়হান রুমে ছিল। আমি আসতেই উঠে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, অনেক হয়েছে, আমি আর পারছি না। আমি আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে রাজি আছি। যা শাস্তি দেবে মাথা পেতে নেব, কিন্তু তোমার থেকে দূরে আর থাকতে পারছি না। এই শাস্তি থেকে আমাকে মুক্তি দাও। আমি মনে মনে ভাবছি এই সুযোগ ওকে খোঁচা মেরে কথা বলার। আমি বললাম, মুক্তি চাও? তাহলে যাও আরেকটা বিয়ে করো, তাহলে তো মুক্তি হয়ে যাবে। রায়হান বলল, আমি আরেকটা বিয়ে করতে চাই না, আমার তুমি হলেই চলবে। আমি বললাম, কেন? ৫ মাস আগে তো মেয়ে দেখছিলে বিয়ে করার জন্য, এখন কি হলো? রায়হান বলল, আমার ভুল হয়ে গেছে। মা বোনের কথায় এসে এই কাজটা করতে চেয়েছিলাম। মানুষই ভুল করে, আমি না হয় করেছি। এবার অন্তত মাফ করে দাও। এভাবে দূরে রেখে আমাকে আর শাস্তি দিও না।
এই 5 মাসে 5 জন্মের শাস্তি পেয়েছি আমি। দয়া করো, এই বলে আমার সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে ধরে থাকে। এই অবস্থাতে আমার খুব খারাপ লাগলো। আমি ওর হাত দুটো ধরে উঠিয়ে দাঁড় করালাম। তারপর বললাম, যাও, ক্ষমা করে দিয়েছি। এই কথা বলার সাথে সাথে রায়হান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, কপালে মুখে অনেকগুলো কিস করে। তারপর আবারও আগের মতো হাঁটু গেড়ে বসে আমার কোমর জড়িয়ে ধরে, পেটে মাথা রেখে বোঝার চেষ্টা করে বাচ্চা কী করছে। প্রায় আধা ঘন্টা পর্যন্ত এইভাবে ছিল। আমি বললাম, কি শুনতে চাইছো? রায়হান বলল, তুমি বুঝবে না, আমার মেয়ে কি বলছে। ওর কথা শুনে আমি অবাক। আমি বললাম, তুমি কি করে বুঝলে আমাদের মেয়ে হবে? রায়হান বলল, আমি জানি আমার রাজকন্যা হবে। আমি বললাম, যদি রাজপুত্র হয় তখন? রায়হান বলল, না, আমার রাজকন্যা আসবে, তুমি দেখে নিও। আমি বললাম, দেখা যাবে রাজকন্যা আসে না রাজপুত্র আসে। রায়হান বলল, সেটা তো দেখা যাবে, তবে রাজকন্যার বাবার ভালোবাসার অভাব হয়েছে। আজ ভালোবাসার ভিক্ষে চাইছে রাজকন্যার মায়ের কাছে। অনেক দিন ধরে অভুক্ত রেখেছ, আজ আমার পিপাসার নিবারণ করো। এই বলে রায়হান আমাকে আদর করতে থাকে। আমি প্রেগনেন্ট দেখে খুব যত্ন নিয়ে আমাকে আদর করে। দেখতে দেখতে আমার ডেলিভারির সময় চলে এলো। আজ আমার কোল আলো করে রাজকন্যা এলো। রায়হান মেয়েকে কোলে নিয়ে আমাকে বলল, কি বলেছিলাম না আমার রাজকন্যা আসবে? দেখলে তো আমার ঘর আলো করে রাজকন্যা এসেছে, আমার পরি। সত্যি মেয়েটা দেখতে একদম রায়হানের মতো হয়েছে, বাবার মতো গায়ের রং ফর্সা, যেন দুধে আলতা। সবাই অবাক রায়হানের কথা শুনে। ডেলিভারি হওয়ার কারণে রায়হান আমাকে আদর করতে পারছে না, তার জন্য মন খারাপ। 1.5 মাস কমপ্লিট হওয়ার পর রায়হান হাতে চাঁদ পেল। আমাকে আজ মন ভরে ভালোবাসবে, সেটাই হলো। সুখে শান্তিতে ভালোবাসায় ভরপুর আমাদের সংসার। অনেক জায়গায় আছে এমন হয়, বাচ্চার জন্য কত হাজার হাজার সংসার ভেঙে যায়।